হাই টিটিভি ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আপনাদের মধ্যে যে ঘুমন্ত গেমার ভাইরা রয়েছে তাদের জন্য একটা ফোন নিয়ে আলাপ করতে। প্রেজেন্টিং ইনফিনিক্স GT30। আমরা GT30 Pro ফোনেরও রিভিউ করেছিলাম এবং ওই ফোনটার দাম একটু বেশি ছিল, অনেকে হয়তো অ্যাফোর্ড করতে পারেন নাই। ওই সেম ডিএনএতে কিন্তু আরেকটা ফোন ইনফিনিক্স রিলিজ করে ফেলেছে, আর সেটা হচ্ছে এইটাই ভাই GT30। এবং আমরা এই ফোনের খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু নিয়ে আলাপ করব। গেমিং ফোন বানিয়েছে তারা, কিন্তু আমরা শুধুমাত্র গেমের আলাপের মধ্যে থাকবো না, অন্যান্য জিনিসও তো দেখতে হবে, কি বলেন? GT30তে কিন্তু রয়েছে ডুয়াল গেমিং শোল্ডার ট্রিগার্স, 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জের রিফ্রেশ রেট, Dimensity 7400 5G'র মতো গেমিং চিপসেট, আর সেই সাথে 4500 নিটসের পিক ব্রাইটনেস। সো আপনি যদি গেমার হয়ে থাকেন বা গেমিং করার প্ল্যান করে থাকেন, একটা গেমিং ফোন দরকার, এই ভিডিওটা আপনার জন্য অনেক কাজে আসতে পারে। GT30-র ডিজাইনটা দেখতে অনেকটা GT30 Pro'র মতোই, দেখলেই বোঝা যায় যে একই ডিএনএতে বানানো, একেবারে গেমারদের জন্য। ফ্ল্যাট এজ আর রিয়ার প্যানেলে মেকানিক্যাল লাইট ওয়েভসগুলো আলাদা অ্যাগ্রেসিভ গেমিং ভাইব দেয়। ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয় বিল্ড, ব্যাক প্যানেলটা গ্লাস মনে হলেও ভাই এটা আসলে প্লাস্টিকের তৈরি, তবে দেখতে গ্লাসের মতোই মনে হয় এবং হাতে ধরতেও সেই গ্লাসের মতো ফিল আপনি পাবেন, সলিড যে একটা ফিল পাওয়া যায়। থিকনেস মাত্র 7.99 মিলিমিটার আর ওয়েট 188 গ্রামের আশেপাশে। খুব বেশি বাল্কি ফিল হয় না, কমফোর্ট যথেষ্ট ভালো। বক্সি শেপের এই ফোনটা কিন্তু জোস লাগে দেখতে। ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে ব্যালেন্স মনে হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন লম্বা সময় ধরে গেমিং করবেন তখন আপনার ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটা ফ্যাক্ট হতে পারে। পোর্টস এন্ড বাটন হিসেবে পেয়ে যাবেন নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম স্লট। ওপরের দিকে পাবেন স্টেরিও স্পিকারের জন্য ডেডিকেটেড গ্রিল, আইআর সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। মানে এক কথায় যদি বলতে চাই ভাই, ফোনটা মোটামুটি গেমিং একটা ফিল দিচ্ছে আর কি। এবং এই ফোনটা ডেডিকেটেডলি গেমারদের জন্যই বানানো। আজকাল কিন্তু IP68, 69, 69K ইত্যাদি ইত্যাদি, 69 প্লাসও শুনতেছে একটা, এই সমস্ত রেটিং অ্যাভেলেবেল হয়ে গিয়েছে অনেক কম দামি ফোনে। IP64 রেটিং দিয়েছে তারা, তার মানে হচ্ছে পানি থেকে দূরে রাখতে হবে, ধুলোবালিতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় এখানে আইপি রেটিংটা আরেকটু বাড়ানো দরকার ছিল। ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে। ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড প্যানেল, সাথে 144 হার্জের রিফ্রেশ রেট এবং এটার পিক ব্রাইটনেস আবার 4500 নিটস, যা আপনাকে দেবে ক্লিয়ার আর শার্প ভিজুয়াল। এবং কালার যথেষ্ট ভিভিড মনে হয়েছে আমাদের টেস্টিংয়ে। গেমিং বা মাল্টিমিডিয়া কন্টেন্ট সব জায়গায় কিন্তু মোটামুটি শার্প আর স্মুথনেস স্পষ্ট বোঝা যায়। এতে আবার TUV রেইনল্যান্ডের লো ব্লু লাইটের সার্টিফিকেশনও রয়েছে। সে সাথে পেয়ে যাবেন 2304 হার্জের PWM ডিমিং, যা চোখের স্ট্রেন আর ফ্লিকার কমিয়ে দেয়। এই জিনিসটা ভাই লং রানে যারা গেমিং টেমিং করেন আপনারা তো বুঝেনি ভাই, মানে অনেক সময় ধরে ডিসপ্লের দিকে তাকিয়ে থাকতে হয়। হ্যাঁ, অনেকে আবার রাতের অন্ধকারে গেমিং করেন, হ্যাঁ, বাবা অথবা মা যেন টের পেয়ে না যায়। শীতের মধ্যে অনেকে লেপের মধ্যে ঢুকেও গেমিং টেমিং করেন, সেই সময় কিন্তু এই জিনিসটা কাজে আসবে। এতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। তবে আমি বলি কি ভাই, যে প্রোটেকশনই থাকুক, মানে গরিলা থাকুক, হনুমান থাকুক, টাইগার থাকুক, ভাই হাত থেকে যেন না পড়ে, সাবধান। মানে একটা কিছু হয়ে যাইতে পারে আর কি। হ্যাঁ ঠিক আছে, প্রোটেকশন দিছে, স্ক্র্যাচ হবে না, কিন্তু গ্লাস সবসময় গ্লাস ভাই, মনে রাখবেন, পড়লে ভেঙে যাওয়ার চান্স আছে। আমি নিজে ভুক্তভোগী ভাই। বাই দ্য ওয়ে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমাদের কাছে ভালোই ফাস্ট মনে হয়েছে। একটু অ্যানিমেশন দিলে মনে হলো, বাট সব মিলিয়ে খারাপ না। এইটা ডিসপ্লের যদি সামারি করি ভাই, মানে দাম বিবেচনায় যতটুকু এক্সপেকটেশন আমাদের ছিল সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পেরেছে ইনফিনিক্স GT30। GT30তে ব্যবহার করা হয়েছে 7400 চিপসেট ডাইমেনসিটির মিডিয়াটেকের ভাই। মানে কোনো একটা সময় ছিল আমরা মিডিয়াটেক বললেই ভাবতাম যে বাজে চিপসেট ভাই, আর এখন সেই মিডিয়াটেক পৃথিবী রাজত্ব করতেছে। মানে স্মার্টফোনের মধ্যে তারা এখন 1 নাম্বার চিপসেট ব্র্যান্ড। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা 5G চিপসেট, আমাদের দেশে কিন্তু 5G লঞ্চ হয়ে গিয়েছে। সো আপনার জন্য সুখবর, এই ফোনটা ফিউচার প্রুফ। এনিওয়ে, এর প্রো ভার্সনে 8350 ব্যবহার করেছিল তারা। সো 7400 খুব বেশি যে লো ইন্ডের চিপসেট আমি সেটা বলবো না। এর 8টা কোরের মধ্যে 4টা ক্লাস্টার রয়েছে ARM Cortex A78, যেটা 2.6 GHz-এর, আর 4টা পেয়ে যাবেন ARM Cortex A55। এই ফোনের একটাই ভেরিয়েন্ট আমাদের দেশে পাওয়া যাবে, 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, আর দাম হচ্ছে 30,999 টাকা। দাম নিয়ে পরে আলাপ করতেছি ভাই, তবে আমার এখানে একটু অবজারভেশন আছে, আর সেটা হচ্ছে এই চিপসেটটা কিন্তু UFS 3.1 সাপোর্ট করে। হ্যাঁ, এটা র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR5X। দারুণ ব্যাপার ভাই, মানে এই বাজেটে তারা LPDDR5X দিছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। কিন্তু UFS ভেরিয়েন্ট দিছে ভাই 2.2, যেটা আমার মনে হয় যে আর একটু বেটার দেওয়া যেত, কারণ চিপসেট সাপোর্ট করে। এখানে অন্তত
3.1 UFS দেওয়া উচিত ছিল, তাহলে ফোনের স্পিড কিন্তু লং রানে আরও বেটার পাওয়া যেত। যদিও এটা একটা মিড রেঞ্জের প্রসেসর, তারপরেও কিন্তু ইনফিনিক্স তাদের সফটওয়্যার অপটিমাইজেশন এবং এআই টেকনোলজি ও কিছু এনহান্স সিস্টেমের মাধ্যমে চেষ্টা করেছে ভালো পারফরমেন্স ডেলিভার করার, এবং আমরা তার হাতে নাতে প্রমাণও পেয়েছি ভাই। অন্তত বেজমার্ক টেস্টে এটার স্কোর করে আমরা পেয়েছি 9,34,806। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 944, মাল্টি করে 2,961। মোটামুটি লেভেলের হেভি মাল্টিটাস্কিং ও গেমিংয়ে আমরা স্মুথ পারফরমেন্স পেয়েছি। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যাপ সুইচিং করতে তেমন কোনো ল্যাগ আমরা কিন্তু পাইনি সত্যি করার অর্থে। আর ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ খুলে রাখার পরেও কিন্তু মাল্টিটাস্কিং খুব একটা সমস্যা আমরা পাইনি। তারা এখানে মেম ফিউশন 3.0 নামক এআই টেকনোলজির ব্যবহার করেছে, যেটা আমার মনে হয় মোটামুটি বেশ ভালোই কাজ করছে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাবেন, সাথে থাকছে XOS 15। ইউআইটা খুব বেশি খারাপ না, আসলে বেশ ক্লিন লেগেছে আমাদের কাছে। বাট অনেকদিন ধরে আমরা ইনফিনিক্সের ইউআই নিয়ে কথা বলতেছি যে এটাকে আরেকটু প্রিমিয়াম করার দরকার। দেখলে কেমন জানি একটু চিপ ফিল লাগে এখনো পর্যন্ত। তবে ভালো ব্যাপার হচ্ছে ভাই, 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আপনি পাবেন এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট যা যা লাগে সব নিয়মিত পেয়ে যাবেন। এটা একটা ভালো দিক। সো সব মিলিয়ে এটা বলা যায় যে ডে টু ডে কাজ হোক বা প্রো লেভেল গেমিং, সেটা আপনি বেশ স্মুথলি করতে পারবেন। ভাই যেহেতু গেমিং ফোন, গেমিং নিয়ে অনেক আলাপ আছে। ইনফিনিক্স কিন্তু গেমারদেরকে টার্গেট করে অনেক সুন্দর সুন্দর ফোন বানাচ্ছে। GT30 Pro তার প্রমাণ। GT30-তে এসে তারা ফ্রি ফায়ারের সঙ্গে কোলাবোরেশন করেছে। সো যেহেতু বড় বড় গেমিং ডেভেলপারদের সাথে তারা কাজ করতেছে, আমাদেরও ভালোভাবে একটু টেস্ট করে দেখা দরকার। আমরা টেস্ট করেছি, চলেন এবার সেটাই দেখে আসি বা শুনে আসি। ভাই GT30 মূলত ডিজাইন করা হয়েছে হার্ডকোর গেমারদের জন্য, আর এই জন্য তারা যুক্ত করেছে অনেক প্রো লেভেল ফিচার্স। এর মধ্যে অন্যতম হলো ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার, যেগুলোর টাচ রেসপন্স রেট কিন্তু 520 হার্জ এবং ল্যাটেন্সি অনেক কম, মাত্র 7 ms। ফলে কনসোল লাইক কন্ট্রোল আপনি পাবেন এতে, এবং ভেজা হাতেও কিন্তু ঠিকঠাক মতো এটা অপারেট করতে পারবেন। ভেজা হাতে মানে ভাই আপনি ধরেন পানির মধ্যে গেমিং করতেছেন, ব্যাপার ওইটা না। অনেক সময় ধরে গেমিং করতে করতে কিন্তু এক সময় আপনার হাত ঘেমে যেতে পারে। হ্যাঁ, অনেকের আবার এই ঘামার পরিমাণটা অনেক বেশি, সো আঙ্গুল কিন্তু ভিজতে পারে গেমিং করতে করতে। ফোনটাতে রয়েছে 10টারও বেশি জনপ্রিয় গেমের হাই ফ্রেম রেট সার্টিফিকেশন। তবে আমরা টেস্ট করেছি ফ্রি ফায়ার, যেটাতে মোটামুটি ভালোই FPS পাচ্ছিলাম। এটাতে দিয়েছে AI ড্রিভেন ফিচার, যেটা টাচ জোন অপটিমাইজ করে। আরও ব্যবহার করা হয়েছে AI ফ্রেম রেস্কিউ ইঞ্জিন, যেটা গেম প্লে চলাকালীন ফ্রেম ড্রপ বা শাটার আগে থেকেই প্রেডিক্ট করে এবং স্মুথনেস বজায় রাখে। আরেকটা মেকানিজম তারা এখানে ব্যবহার করেছে, যার নাম হচ্ছে গেম থার্মাল কন্ট্রোল ইঞ্জিন। এটা ওভারহিটিং ডিটেক্ট করে এবং এরপরে চিপসেটের যে ফ্রিকোয়েন্সি সেটাকে কিন্তু ব্যালেন্স করে ফেলে, এবং লং সেশনে ফোন অনেক ঠান্ডা থাকে। হিট ডিসিপিশন এরিয়া অলমোস্ট 20,000 mm²। আমরা আমাদের থার্মাল ক্যামেরা দিয়ে টেস্ট করেও দেখেছি, এটা আসলে কম হিট প্রডিউস করছিল। এছাড়া আছে XBoost AI গেম অ্যাসিস্ট্যান্ট, যেটা থেকে আপনি পারফরমেন্স বুস্ট, FPS মনিটরিং, CPU GPU ইউসেজ ইত্যাদি কন্ট্রোল করতে পারবেন। গেমিং এর রিয়েলিটি ফিল দেওয়ার জন্য তারা যুক্ত করেছে 4D ভাইব্রেশন ইঞ্জিন 3.0। তার সঙ্গে যুক্ত হয়েছে X হ্যাপটিক সিস্টেম, যা PUBG বা ফ্রি ফায়ারের গান ফায়ার, ড্রাইভিং বা কিল অ্যাকশন অনুযায়ী আলাদা ভাইব্রেশন ফিডব্যাক দেয়। কানেক্টিভিটি আরও স্টেবল রাখার জন্য তারা এখানে একটা স্পেশাল মেকানিজম ব্যবহার করেছে, যার নাম দিয়েছে তারা 12 অ্যান্টেনা র্যাপ অ্যারাউন্ড গেম অ্যান্টেনা সিস্টেম, যাতে ল্যান্ডস্কেপ মোডেও আপনার হাত বা আঙুল সিগন্যাল ব্লক করতে না পারে। যেহেতু এটার মূল অ্যাট্রাকশন গেমিং পারফরমেন্স, সেহেতু রিয়েল টাইম ফ্রি ফায়ার বা অন্যান্য কম্পিটিটিভ গেমস খেলার জন্য আমরা 120 FPS এর স্মুথ গেম প্লে পেয়েছি। এর ডেডিকেটেড ট্রিগার্স, 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, ডাইমেনসিটি 7400 এর মতো গেমিং চিপসেট, এই সব কিছু কম্বিনেশন মিলিয়ে না আপনাকে দেবে একেবারে টুর্নামেন্ট লেভেল এক্সপেরিয়েন্স। সব মিলিয়ে ভাই এইটা গেমারদের জন্য একটা মানে মিনি কনসোল লেভেলের ফিলিং আপনাকে দেবে। অন্তত কম দামে মার্কেটের যতগুলো ফোন আছে তার মধ্যে কিন্তু এই লেভেলের মানে এত ফিচার দেওয়া গেমিং ফোন আমরা খুব একটা দেখি না আর কি। আছে দু একটা, কিন্তু সেগুলো দাম আবার অনেক বেশি। গেমিং সেন্ট্রিক ফোন হলেও এটার ক্যামেরা সিস্টেম নিয়ে আলাপ করা দরকার। পেছনে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা আবার সনি তৈরি, আর 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্সও রয়েছে। সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবির কোয়ালিটি আমার কাছে এই বাজেটে ডিসেন্ট মনে হয়েছে। দিনের আলোতে আপনি সুন্দর ছবি পাবেন, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই।
তবে ভাই আলোর ঘাটতি হলেই দেখবেন যে একটু নয়েজ চলে আসছে, প্রচুর গ্রেইন পাবেন। এক্সপোজার কন্ট্রোলটা আমার মনে হয় আর একটু বেটার হতে পারতো। ক্যামেরা নিয়ে খুব বেশি আলাপ আমরা করতে চাই না, কারণ এটা গেমিং ফোন ভাই। এইটার ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ডিসেন্ট মনে হলো। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। 1080p তে Ace FPS নামক একটা ফিচার দেখতেছি, এটা কি 60 FPS কিনা বুঝতে পারতেছি না। স্টেবিলিটি খুব একটা খারাপ না, কাজ চলে যাওয়ার মতো। 5500 mAh ব্যাটারি তারা দিছে, যেটা আমি বলবো এখনকার দিনের জন্য এটা বিলো স্ট্যান্ডার্ড। তার মধ্যে আবার ভাই গেমিং ফোন, এটা এই জায়গাটায় আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল ভাই। 8000 mAh এর ফোন কিন্তু অলরেডি আমরা রিভিউ করে ফেলছি, এটার কাছাকাছি দামের ফোন। হ্যাঁ, আবার অন্যান্য কিছু কোম্পানি দেখলাম যে 15000 mAh এর ব্যাটারির অ্যানাউন্সমেন্টও দিয়ে ফেলছে। সো সেইখানে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আমার কাছে কম মনে হয়েছে। তবে 45 ওয়াট চার্জার দিয়ে দিয়েছে তারা বক্সে, খুব দ্রুতই চার্জ করতে পারবেন। বাইপাস 2.0 টেকনোলজিও রয়েছে। গেমিং বা হেভি ইউসেজ না করলে আপনি সারাদিন পার করতে পারবেন, তবে অনেক বেশি ব্যবহার করার ফলে খুব দ্রুত ড্রেন হবে, সেটাই স্বাভাবিক। হয়তো দিন শেষে একবার আপনাকে চার্জ দিতে হতে পারে। ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে, সাথে হাই রেজ অডিও সাপোর্ট, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। এনাফ লাউড, যেটা থেকে গেমিং এবং মিডিয়া কনজাম্পশনের সময় মোটামুটি একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। সো এটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে গেমিং ফ্রেন্ডলি মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস। যেহেতু আজকাল অনেকে TWS দিয়ে গেমিং করেন এবং হাই রেজ অডিও রয়েছে, এতে আমরা সেটা টেস্ট করার জন্য মার্কেটের পপুলার বেশ কিছু TWS দিয়ে ট্রাই করেছি। এর মধ্যে ছিল QCY, মেলোবার্স প্রো, সাউন্ডপিটস T3 Pro ইত্যাদি ইত্যাদি। এবং এটার ওয়্যারলেস অডিও আউটপুট নিয়ে আমাদের তেমন কোনো কমপ্লেন নেই। অন্যান্য আরও বেশ কিছু ফিচার এই ফোনে পেয়ে যাবেন, যেমন ইনফিনিক্সের নিজস্ব Folax AI, এর মধ্যে AI রাইটিং রয়েছে, AI ইমেজ ক্রিয়েটর, AI ইরেজার, AI কাটআউট। এই সমস্ত ফিচার তো অনেক পুরাতন, আপনারা এর আগেও দেখেছেন। এটা ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হয়েছে ভাই। আজকাল সব ফোনের ফ্ল্যাশ লাইট দেখতেছি অনেক ব্রাইট, এটা বেশ কাজে আসে। তবে NFC রয়েছে, এটা অনেকে কাজে লাগাতে পারেন ভবিষ্যতে। IR ব্লাস্টারও আপনার অনেক কাজে আসবে, বিশেষ করে রিমোট কন্ট্রোল চালিত সমস্ত যন্ত্রপাতি ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। ফিচারের অভাব নেই, মানে ইনফিনিক্স তো আমরা এর আগেও দেখেছি যে কম দামে অনেক ফিচার দিয়ে দেয়। হ্যাঁ, এখন এই চিপসেটটা তো আমাদের কাছে নতুন, এই চিপসেটের খুব বেশি ফোন আমরা রিভিউ করি নাই। সো লং রানে এইটা কেমন পারফর্ম করে আসলে সেটাই দেখার পালা। আমরা ইনিশিয়ালি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতে দেখেছি এই ফোনটাকে, বাট একটা ফোন তো মানে দীর্ঘদিন ব্যবহার করার পরেই মূলত ওর আসল চেহারাটা বোঝা যায়। আমরা চেষ্টা করব লং রানে এই ফোনের কী অবস্থা সেটা নিয়ে আরেকটা রিভিউ আপনাদেরকে উপহার দিতে। বাট ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জে কিন্তু মার্কেটে ওই অর্থে গেমিং ফোন খুব একটা নাই। যেগুলো আছে সেগুলো শুধু নামেই গেমিং ফোন ভাই, মানে আসলে গেমিংয়ের তেমন কোনো ফিচার থাকে না। যেমন এখানে ট্রিগার আছে ভাই, শোল্ডার ট্রিগার, এবং সেটার ভাই টাচ রেসপন্সিভনেস অনেক বেশি, স্টেরিও স্পিকার, এবং গেমিংয়ের জন্য যে একটা আলাদা মেকানিজম, তারপরে গেমিং ডেভেলপারদের সাথে কোলাবোরেশন ভাই, এই না হলো গেমিং ফোন, যেটা ইনফিনিক্স করে দেখিয়েছে। কিছু কিছু জিনিস আমার মনে হয় তারা আরেকটু ইমপ্রুভ করলেও করতে পারতো, যেমন UFS 2.2 না দিয়ে যদি 3.1 দিত ভাই, এটা LPDDR5X এর সঙ্গে আসলে ম্যাচ করতো। অ্যানিওয়ে ছোট ছোট আরও অনেক জিনিস আছে, বাট দামের কারণে আমি আর খুব বেশি সমালোচনা করতে পারতেছি না। তারপরে আমি বলবো যে এই ফোনের দাম যদি কোনোভাবে 27-28 হাজার টাকার মধ্যে রাখা যায় তো মানে একদম চমৎকার একটা ডিল হইতো আর কি। আপনার কাছে কি মনে হয় এই ফোনের যে ফিচার যেগুলো শুনলেন, 31,000 টাকা দাম কি ঠিক আছে? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও রিভিউ যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে। আপাতত পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, গেমিং করতে থাকুন। আপাতত আমরা এখানে বিদায় নিচ্ছি।